চলতি বছরের শেষ নাগাদ হতে পারে বিএনপির সপ্তম কাউন্সিল। শীর্ষ নেতৃত্ব ঠিক থাকলেও মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন। যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাকেই উনি নেতৃত্ব নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। টেকসইভাবে যারা লড়াইয়ে টিকেছিল শুধু তাদেরকেই যদি বিএনপি গুরুত্ব দেয় তাহলে এই কাউন্সিল, এই সরকার, এই দল সাফল্যের মুখ দেখবে। উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল, অভিযোগ ফখরুলের। গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের আহ্বান পরওয়ারের। চব্বিশের রক্তাক্ত 17 জুলাই আসে কমপ্লিট শাটডাউনের ডাক। স্মরণে নানা কর্মসূচি, খুনিদের ফিরিয়ে এনে দ্রুত বিচারের আহ্বান। যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার্তদের পুনর্বাসনের কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী। চারুকলার বকুলতলায় নাচে গানে বর্ষা উদযাপন। অংশ নিলেন 3 শতাধিক নৃত্যশিল্পী। এই শহরে জীবনে এই ধরনের অনুষ্ঠান একটা একপশলা বৃষ্টির মতো। একটু ডোনেশন করে যাবেন, এটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। ইরান জুড়ে মার্কিন হামলা অব্যাহত। নিন্দা তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। শত্রুর ঘাঁটিতে পাল্টা আঘাত আইআরজিসির। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক শিরোনামে বলছিলাম, চলতি বছরের শেষ নাগাদ হতে পারে বিএনপির সপ্তম কাউন্সিল। এর আগে মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন করতে চায় দলটি। দায়িত্বশীল নেতারা জানান, আসছে কাউন্সিলে নতুন চমক থাকবে, তবে সম্ভাবনা নেই শীর্ষ পদে পরিবর্তন আসার। আর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, দলকে গতিশীল রাখতে নিয়মিত কাউন্সিলের কোনো বিকল্প নেই। আল মোহামিনুল খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে 2016 সালের 19 মার্চ। এরপর নানা রাজনৈতিক প্রতিকূলতা আর ঘাত প্রতিঘাতে কেটে গেছে এক দশক। ফলে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। জুলাই বিপ্লবের পর বদলে যায় সামগ্রিক প্রেক্ষাপট। রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন তৎকালীন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। সব মিলিয়ে একরকমের সুসময় পার করছেন দলীয় নেতাকর্মীরা। আগের মতো নেই কোনো রাজনৈতিক সংকট। প্রশ্ন হচ্ছে, তারপরও কেন হচ্ছে না দলটির জাতীয় সম্মেলন? 10 বছর পরে কাউন্সিল অনুষ্ঠিত হবে, এ নিয়ে কিন্তু আসলে তৃণমূল উজ্জীবিত। এতে তৃণমূল পর্যায়ে অনেক শক্তিশালী হবে, আমরা আশাবাদী। জানা গেছে, চেয়ারম্যান হিসাবে তারেক রহমানকেই একমাত্র পছন্দ দলীয় নেতাকর্মীদের। এই পদে প্রতিদ্বন্দ্বী নেই কেউ। তবে মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন। আলোচনায় আছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরও কয়েকজনের নাম। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যেভাবে একটি ভঙ্গুর অর্থনীতিকে সুনিপুণভাবে সামলে নিচ্ছেন, ঠিক তেমনইভাবে দল পুনর্গঠনেও শিগগিরই বড় ধরনের চমকের ঘোষণা আসবে। দক্ষতা, যোগ্যতার বিবেচনার পাশাপাশি নতুন কমিটিতে জায়গা পাবেন ত্যাগী ও সাহসী নেতারা। তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী, ওনার প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা ব্যতিক্রম ধর্মী কাউন্সিল আমরা প্রত্যাশা করি। আগামী দিনের যে কাউন্সিল বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, উনি ঠিক যোগ্য, ত্যাগী, পরীক্ষিত নেতাকেই উনি নেতৃত্ব নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি যে চমক তো থাকবেই, নিশ্চয়ই চমক থাকবে। জুলাইয়ের আন্দোলন এবং জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনার পরাজয়, এটা তো সবচেয়ে বেশি উপভোগ করেছে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে। কারণ অনেক রক্তক্ষয় করে, অনেক জীবন উৎসর্গ করেছে বিএনপির নেতাকর্মীরা। আমি মনে করি সরকার সুচারুভাবে পরিচালিত হচ্ছে এবং একটি গণতান্ত্রিক সরকার।
জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, তাকে তো জনগণের সেন্টিমেন্ট, তার সুখ দুঃখ আনন্দ বেদনাকে শেয়ার করেই তাকে তার কার্যক্রম করতে হয়, সেটাই করছে। পরিসংখ্যানে দেখা যায় 82টি সাংগঠনিক জেলা কমিটির বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ, আর অঙ্গ ও সহযোগী সংগঠনেরও একই দশা। কাউন্সিলকে সামনে রেখে এসব কমিটি নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে হাইকমান্ড। আর দীর্ঘ সময় পর কাউন্সিলের খবরে উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরা। কাউন্সিল করেছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, তখন তো কোনো স্বাধীনতা ছিল না। এখন যেহেতু কাউন্সিল করতে হবে, তো আমরা যেহেতু কাউন্সিল করতে হবে আমরা করেছি ছোট পরিসরে একটা ছোট আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার পরিচালনার পাশাপাশি দলকে সুসংগঠিত রাখা বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা, গণতান্ত্রিক উপায় হবে কাউন্সিল, দল পাবে যোগ্য নেতৃত্ব। বিএনপি সরকারও যে কৌশল নিয়েছে, এই কৌশলটা সরকার বিএনপি হয়তো সামনেই বুঝতে পারবে কৌশল নেওয়া উচিত না। 19 বছরের ধারাবাহিকভাবে এবং টেকসইভাবে যারা লড়াইয়ে টিকেছিল, শুধু তাদেরকেই যদি বিএনপি গুরুত্ব দেয়, তাহলে এই কাউন্সিল, এই সরকার, এই দল সাফল্যের মুখ দেখবে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। দীর্ঘদিন রাজপথে থাকা নেতাকর্মীদের আমলনামা বিশ্লেষণ করেই নতুন নেতৃত্ব নির্বাচনের আভাস দিচ্ছে দলের নীতি নির্ধারকেরা। একদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, আর অন্যদিকে জাতীয় কাউন্সিলের তোড়জোড়। সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আল মোহাইমিনুর খান, নিউজ 24, ঢাকা। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, অথচ এটি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বিরোধী দল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, নির্বাচনের আগে থেকেই সংবিধান সংস্কার নয়, সংশোধনের কথা বলেছে বিএনপি। অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই শতনাগরিককে আর দাঁড় করানো। সভায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বিএনপি, আর জুলাইকে ব্যবহার করে ফায়দা নিতে চায় বিরোধী দল। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেছি না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। বলেন, বিএনপি সংস্কার চায় না বলে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে। রাষ্ট্র সংস্কারের জন্যই সংবিধান সংশোধন করতে চায় সরকার। যে কথাগুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা তো সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সুতরাং ওই জায়গায় কোন রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অনুষ্ঠানে অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা সহ গণভোটের রায় মেনে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি সংস্কার এড়িয়ে বারবার সংশোধনের কথা বলে। জনগণ এখনো জুলাইয়ের চেতনা ধারণ করে, ফ্যাসিবাদী শক্তিকে তারা কখনো বরদাস্ত করবে না বলেও জানান তিনি। দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। 24-এর 17 জুলাই নতুন মোড় নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগের দিন ফ্যাসিস্ট বাহিনীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হওয়ার প্রতিবাদে হামলা, গুলি আর গ্রেপ্তার উপেক্ষা করে কফিন নিয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হয় শহীদদের গায়েবানা জানাজা।
আর সেই দিনই ঘোষণা করা হয় আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অকুতভয় ছাত্র জনতা, সামনে লুটের ভোটে ফ্যাসিস্ট শেখ হাসিনার মসনদ, রাষ্ট্রীয় শক্তির কঠোর অবস্থান। জুলাইয়ের প্রতিটি দিন তখন লিখছিল নতুন ইতিহাস। 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ 6 শিক্ষার্থী। সেই রক্তের দাগ শুকানোর আগেই 17 জুলাই উত্তাল হয় পুরো দেশ। রক্তে রাঙানো 16 জুলাইয়ের পর আর পিছু হটার সুযোগ ছিল না। 17 জুলাই কফিন নিয়ে রাজপথে নামে ছাত্র জনতা। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, অবরোধ, গায়েবানা জানাজা আর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয় রাজপথ। হল ছাড়ার নির্দেশ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, কোনো কিছুই থামাতে পারেনি সেই দিনের আন্দোলন। এরপর সন্ধ্যা নামার আগেই স্পষ্ট হয়ে যায় জুলাই আর আগের জায়গায় নেই। আর সেই রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই ঘোষণাই বদলে দেয় দেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেদিন সুর নরম করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানায় পলাতক শেখ হাসিনা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে ছাত্র জনতা। তা তদন্ত করে বের করা হবে। এরপর আরও বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। সারা দেশে পালিত হয় সর্বাত্মক কমপ্লিট শাটডাউন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রক্তাক্ত জুলাই স্মরণে প্রতীকী কফিন মিছিল করেছে এবি পার্টি। বিকালে রাজধানীর বিজয়নগরের বিজয় 71 চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় রক্তের দাগযুক্ত কফিন বহন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। জুলাইতে আমরা কি পেয়েছি? যখন দেখব যে প্রশ্ন আর উত্তর মিলছে না, তখন আমাদের সামনে আবু সাইদ মুগ্ধদের সেই ত্যাগের মহিমাকে সামনে আনতে হবে। আমরা সরকারকে আহ্বান করছি, পুনর্বাসন প্রকল্প যেগুলো উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলো পেশাদারিত্বের সাথে যদি করতে চান, সেটা অবশ্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বের করে এনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে এই দায়িত্ব দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে। তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা নিয়ে গড়িমসি করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই চেতনার সাথে গাদ্দারি করবেন না, এর জন্য ভালো হবে না। আমরা খুব ভালোভাবে বলছি, জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের স্পিরিটের মধ্যে অনতিবিলম্বে জনগণের রায় কার্যকর করুন। বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। আর চট্টগ্রামে অর্থমন্ত্রী বলেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত জনগণের পাশে থাকবে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পূর্ব দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের অন্তত 8 জেলার মানুষ। মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। তবে বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। দুপুরে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্গতদের সহায়তায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
এদিকে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় মন্ত্রী জানান, ত্রাণ বিতরণের পরপরই পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই, সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের চন্দনাইশেও বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এ সময় কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থার কথাও জানান তিনি। এই সরকার কৃষকের সরকার, যেই সরকার মিনি কোল্ড স্টোরেজের চিন্তা করে, আপনার কি মনে হয় এই কৃষক কিভাবে ঘুরে দাঁড়াবে এই জন্য চিন্তা করছেন? অবশ্যই করছে। এদিকে বন্যা দুর্গতদের পুনর্বাসন সহ ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাস স্থগিত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বন্যা পরবর্তী সময়ে ওনারা যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, আমরা যেন কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি। এ সময় স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ সহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা মানে কি শুধু জলাবদ্ধতা, যানজট আর ভোগান্তি, নাকি বর্ষা এখনো বাংলার গান, কবিতা আর নৃত্যের অনন্ত সৌন্দর্যের নাম? সেই সৌন্দর্যের খানিকটা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় ব্যতিক্রমী নৃত্য উৎসব। বর্ষা ঋতু উদযাপনের পাশাপাশি বন্যার্তদের সহযোগিতারও আহ্বান জানানো হয়। রাশিদ রাহানের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টির ফোঁটা যখন মাটিকে ছুঁয়ে যায়, তখন প্রকৃতি যেমন প্রাণ ফিরে পায়, তেমনি নৃত্যের প্রতিটি ভঙ্গিমায় আজ প্রাণ খুঁজে নিয়েছেন শিল্পীরা। রবীন্দ্রনাথ, নজরুল এবং বাংলার লোক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত 16টি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বর্ষার সৌন্দর্য। আয়োজকদের ভাষায় বর্ষা শুধু জলাবদ্ধতা আর যানজটের গল্প নয়, বরং বাংলা সংস্কৃতি মিলন আর নতুন করে বেঁচে ওঠার প্রতীক। একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এবং আমরা আশা করছিলাম আজকেও বৃষ্টি হবে, বাট আজকে বৃষ্টি আনফরচুনেটলি হয় নাই। বাট আমার মনে হয় যে সবাই অনেক এনজয় করেছে। এই শহরে জীবনে এই ধরনের অনুষ্ঠান একটা একপশলা বৃষ্টির মতো। আজকে কিন্তু টিপটিপ বৃষ্টি পড়েছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে, আমরা বিয়ে কিন্তু একটা আয়োজন করে দিয়েছি অলরেডি। আমাদের অনেক দীর্ঘ প্রস্তুতি ছিল, আমরা সবাই শিখছি, আমরা আরো শিখতে চাই। আকাশে মেঘের আনাগোনা, বাতাসে বৃষ্টির গন্ধ, এমন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় ঘন ঘটা 2 শিরোনামের এই আয়োজন। 1.5 ঘন্টার পরিবেশনায় অংশ নেন 3 থেকে শুরু করে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। শিশু থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণী সবাই এক মঞ্চে মিলিত হন বর্ষা উদযাপনে। অনুষ্ঠানস্থলে জাগো ফাউন্ডেশন সংগ্রহ করে আর্থিক সহায়তা, যা দিয়ে সহায়তা করা হবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের। আমাদের আয়োজন যদি আপনাদের একটুকু ভালো লাগে, একটুকু মন ছুঁয়ে যায়, একটু ডোনেশন করে যাবেন। এটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। উন্মুক্ত স্থানের আয়োজনে যারা এসেছিলেন তাদের বেশিরভাগের পরনে ছিল সাদা, নীল কিংবা সবুজ পোশাক। ছাতা না আনার অনুরোধ ছিল আয়োজকদের, যেন সবাই বর্ষায় ভিজেই বৃষ্টির গান, নাচ, কবিতা উপভোগ করতে পারেন। তবে অনুষ্ঠান চলাকালে প্রত্যাশিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বর্ষা যে কেবল দুর্ভোগের ঋতু নয়, বরং বাংলার সংস্কৃতি, মানবিকতা আর সম্মিলিত আনন্দের প্রতীক। অতি ব্যস্ত নগর জীবনে সেই বার্তা ছড়িয়ে গেল এই আয়োজন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। টানা 6ষ্ঠ দফা ইরানে বড় পরিসরের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস থেকে চাবাহার প্রদেশ পর্যন্ত। এছাড়া মার্কিন আগ্রাসনে অন্তত 38 জন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে যেন তছনছ হয়ে গেছে ইরানের দক্ষিণাঞ্চল। বন্দর আব্বাস থেকে চাবাহার প্রদেশ সবখানে ছড়িয়ে পড়েছে যুদ্ধের লেলিহান শিখা। সামরিক কাঠামোর পাশাপাশি তেহরানের বেসামরিক অবকাঠামো এখন মার্কিন নিশানায়। তাদের 6ষ্ঠ দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের বিদ্যুৎ অবকাঠামো ও রেলওয়ে স্টেশন সহ হরমুজগান প্রদেশের 5টি সেতু। এছাড়া বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানিও। বেসামরিকদের উপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দিতে চালানো পরিকল্পিত সামরিক অভিযানকে ফলপ্রসূ আখ্যা দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানে বড় ধরনের সাফল্যের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমাদের সেনা সামর্থ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী। শীঘ্রই আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। অন্যদিকে মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ভয়ানক হামলা চালাচ্ছে তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আঘাত এনেছে কাতার, কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডানের মার্কিন ঘাঁটিতে। ক্রমে বিস্তৃত হওয়া সংঘাতের ইতি টানতে ফের কূটনৈতিক সমাধানের আহ্বান জোরালো হচ্ছে। চীন ও পাকিস্তান ফের দুই বিবদমান রাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। নীরব দাস, নিউজ 24। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রেল যোগাযোগের এক নতুন যুগে পদার্পণ করল ভারত। শুক্রবার দেশটির প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ সোনিপত রুটে পরীক্ষামূলকভাবে চলবে এই ট্রেন, যা হাইড্রোজেন থেকেই নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করবে। ধোঁয়ার কালো রেখা পেছনে ফেলে রেলপথে উঠল সবুজ ভবিষ্যতের নতুন অধ্যায়। ডিজেলের পরিবর্তে এবার হাইড্রোজেনের শক্তি। ভারতে প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল চালিত ট্রেন যাত্রার উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার 89 কিলোমিটার দীর্ঘ জিন্দ সোনিপত রুটে পরীক্ষামূলকভাবে চলবে 10 বগির এই ট্রেন। প্রচলিত ইঞ্জিনের মতো জ্বালানি পুড়িয়ে নয়, হাইড্রোজেন ফুয়েল সেল থেকেই উৎপাদন হবে এর প্রয়োজনীয় বিদ্যুৎ। ফলে ধোঁয়া কিংবা কার্বন নির্গমন প্রায় নেই বললেই চলে। একসঙ্গে প্রায় 2600 যাত্রী বহনের সক্ষমতা রয়েছে ট্রেনটির। ভারতের কাছে এটি শুধু একটি নতুন ট্রেন নয়, বরং ভবিষ্যতের রেল ব্যবস্থার পরীক্ষা মঞ্চ। সফল হলে ডিজেলের উপর নির্ভরতা কমিয়ে আরও অনেক রুটে ছড়িয়ে পড়বে এই প্রযুক্তি, বিশেষ করে যেখানে বিদ্যুতায়ন এখনও সহজ নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্বকাপে কে জিতবেন গোল্ডেন বুট? লড়াই আছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোল 8টি করে, তবে গোলে অ্যাসিস্ট বেশি থাকায় এগিয়ে রয়েছেন মেসি। বয়স 39 ছুঁয়েছে, কিন্তু মাঠের লিওনেল মেসি যেন চিরতরুণ। গ্রুপ পর্বে হ্যাটট্রিক দিয়ে আসর শুরু করে এখন পর্যন্ত 8টি গোল করেছেন LM10। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নিজে গোল না পেলেও দুর্দান্ত 2টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলেছেন তিনি। আর এই জোড়া অ্যাসিস্টই তাকে গোল্ডেন বুটের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পের চেয়ে এগিয়ে দিয়েছে। তালিকায় 6টি করে গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহাম। গোল্ডেন বুট জিততে হলে ফ্রান্সের বিপক্ষে তাদের করতে হবে অতিমানবীয় হ্যাট্রিক, যা খাতা কলমে বেশ কঠিন। আর 7 গোল করা নরওয়ের আর্লিং হালান্ড কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। ফলে লড়াইটা মূলত মেসি আর এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ। মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল সংখ্যা 8, কিন্তু এমবাপ্পের অ্যাসিস্টের সংখ্যা 3 আর মেসির 4। ফিফার নিয়ম অনুযায়ী গোল সমান হলে বিবেচনা করা হয় অ্যাসিস্টের সংখ্যা। তবে লড়াই এখনই শেষ হচ্ছে না। রবিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের হয়ে গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ পাবেন এমবাপ্পে। অন্যদিকে সোমবার নিউ ইয়র্কে স্পেনের বিপক্ষে ফাইনালে নামবেন মেসি। মেসির সামনে সুযোগ থাকবে যেমন বিশ্বজয়ের, তেমনি ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন বুট ও গোল্ডেন বল একসাথে নিজের করে নেয়ার। নাকি শেষ মুহূর্তে পাশা উল্টে দেবেন এমবাপ্পে? উত্তর মিলবে মাঠের শেষ বাঁশিতে। মামুনুর রহমান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।